কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজো দিতে গিয়েছিলাম বরকবিমা মন্দিরে, আর ওখান থেকে হাঁটা পথের দূরত্বেই রয়েছে মধ্যযুগের এক অভূতপূর্ব স্থাপত্যকলা তাম্রলিপ্ত রাজবাড়ি। খ্রিস্টীয় শতাব্দীর একদম সূচনা পর্ব থেকে এই রাজবাড়ি বাণিজ্য এবং জলপথের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, আর ইতিহাসের বিভিন্ন স্থাপত্যকলার নিদর্শন এই রাজবাড়ির মধ্যেই রয়েছে। তো আমার সাথে সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাবো এই রাজবাড়িটার বর্তমান অবস্থা এখন কিরকম। তো চলো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মধ্যযুগের অপূর্ব এক স্থাপত্যকলার নিদর্শন হলো এই তাম্রলিপ্ত রাজবাড়ি, যেটা বর্তমান নাম হলো কিন্তু তমলুক রাজবাড়ি হিসেবেই পরিচিত। এই রাজবাড়িটা পুরোটাই ইট দিয়ে তৈরি, আর ওপরে কিছুটা অংশ বেলে পাথর দিয়েও নাকি তৈরি করা। এখন বর্তমান অবস্থা কিন্তু বেশ ভগ্নদশা, সেটা দেখেই বোঝা যাচ্ছে পুরোটা। আর পুরোটা কিন্তু লোহার এই রড দিয়েই ঠেকানো রয়েছে। বর্তমানে তমলুকের এই রাজবাড়িটি সরকারের আন্ডারে রয়েছে। তো সেক্ষেত্রে এখানে যদি কোনো রকম ক্ষতি সাধন হয় বা কেউ কোনো কিছু ক্ষতি সাধন করার চেষ্টাও করে, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শাস্তি প্রদানের কথাও বিজ্ঞপ্তিতে কিন্তু লেখা আছে। আর এই রাজবাড়িটা সম্পর্কে যে সমস্ত কিছু তথ্য আমি তোমাদের বলছি, সেই সমস্ত কিছুটাই কিন্তু এখানে লেখা ছিল। তো লেখার ভিত্তিতেই আমি তোমাদেরকে এই রাজবাড়ি সম্পর্কিত কথাগুলো বলছি। তখনকার দিনে এটা খুব গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কিন্তু নাকি ভূমিকা পালন করত, আর এখানকার সমস্ত কিছু দেখতে বেশ একদম অন্যরকম লাগছিল। একটা ইতিহাসের ছোঁয়া কিন্তু এর মধ্যে ছিলই। আর এই রাজবাড়িটা পুরোটাই দোতলা, তোমাদেরকে বললাম ওখানে লেখাই ছিল। আর অবস্থা কিন্তু খুবই ভগ্নদশা এখন। আর এখানটা পুরো মেঝে ছিল, ইটের যেমন মেঝে হয়, বাট পুরো মেঝেটা অর্ধেকটা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানটা দিয়ে আমার মনে হচ্ছিল হয়তো মনে হয় গুপ্ত পথ ছিল, সেই জন্যই ভেতর দিয়ে এরকম অলিগলি করা। আমি এটা আমার আন্দাজ থেকে বললাম। আর চারিদিকে কিন্তু সত্যি ইতিহাসের ছোঁয়া লেগেই রয়েছে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে। রাজবাড়ির এই বিশাল ভবনটি চতুষ্কোণ চত্বরকে ঘিরে রয়েছে, যা বর্তমানে এখন অনেকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। তাই কিন্তু এরকম লোহার রডের সাহায্যে এগুলোকে একদম ঠেকিয়ে রাখা হয়েছে। দেয়ালের প্রতিটা জায়গায় কিন্তু স্থাপত্যের নিদর্শন আমরা একটু ঘুরে ফিরে দেখলেই দেখতে পাই। আর এই রাজবাড়ির এই মন্দির নাকি এটা, এই মন্দিরে যাওয়ার পথটা কিন্তু রাজবাড়ির ভেতর দিয়েই ছিল, যেটা বর্তমানে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন বাইরের দিক দিয়ে কিন্তু ওইটা মন্দির, বাইরের দিক দিয়ে এখন যাওয়া যায়। তো বাইরের দিক দিয়েও আমরা মন্দিরটা দেখেছিলাম, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর আশপাশটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। দোতলা বিশিষ্ট এই রাজবাড়িটার ওপরের দিকটা নাকি কিছুটা অংশ আবার বেলে পাথর দিয়েও তৈরি করা। আর এই রাজবাড়ির সামনের দিকের স্থাপত্যকলার সামনের কিছুটা অংশ খিলানযুক্ত বড় বড় যেটা নিদর্শন রয়েছে, সেটা নাকি ইন্দো ইসলামীয় ও নব্যধ্রুপদী স্থাপত্য শিল্পের এক মিশ্রণ হিসেবে বলা যেতে পারে। এই দিকের দিকটা যেতে তো আমাদের একদমই বারণ করছিল। আসলে অনেকেই ওখানে কাজকর্ম করছিলেন, এই সমস্ত কিছু ঠিকঠাক যারা মেনটেন্স করে থাকে তারাই কিন্তু এদিকটা যেতে আমাদের একদম বারণ করছিল। এদিকটাতে খুব রিস্কের ব্যাপার। এই সমস্ত লোহার সব রড রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি কাজ কিন্তু এখানে চলছে। দেখো, রাজবাড়ির ওই পাশে রাস্তার উল্টো দিকে রয়েছে কিন্তু একটা বড় পুকুর, যেটা ছিল রাজবাড়ির পুষ্করিণী। এখন এটার অবস্থার কথা আমি জানি না, ওখানে যেহেতু কোনো কিছুই লেখা ছিল না, তাই আমি এই সম্বন্ধে তোমাদের বলতে পারলাম না। তবে ওটা ছিল নাকি রাজবাড়ির পুষ্করিণী, পুকুর ছিল ওটা। দেন সামনে এরকম একটা বড় গাছ রয়েছে। আর এক প্রকার ভাবে বলতে গেলে কিন্তু একদম অন্যরকম লাগছিল জায়গাটা, বেশ ভালো লাগছিল। সত্যিই কিন্তু ইতিহাসের বিভিন্ন ছোঁয়া এই রাজবাড়ির মধ্যে রয়েছে। আর সামনে এরকম একটা বড় মাঠ মতো রয়েছে, যেখানেতে রাজা কোনো কিছু ঘোষণা করলে মনে হয় প্রজা সভা পরিষদ সবাই এসে দাঁড়াতো। এটা আমি আর ভাই মজা করে করে বলছিলাম। দেন এখানে গেছি, আর একটু স্থাপত্যকলার মাঝখানে নিজেদের ছবি তুলবো না, সেটা কি হয় কখনো? মজা করে বললাম। তাই সবাই মিলে একটুখানি আমরা ফটো ক্যাপচার করে
করে নিচ্ছিলাম। দেন কিন্তু আমরা এবার ঢুকছি, ওই যে বললাম রাজবাড়িরই মন্দির ছিল, এটা হলো সেই মন্দির। তবে কিন্তু তখনকার ধাঁচে তৈরি করা হলেও এই মানে মার্বেল পাথর এই সমস্ত কিছু কিন্তু এগুলো সব রিসেন্ট করা, তখনকার জিনিস নয়, এটা পুনর্নির্মিত আবার হয়েছে। বাট ভেতরে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের একটা মূর্তি। এই তাম্রলিপ্ত রাজবাড়ির হাত ধরেই কিন্তু আমরা একদম মধ্যযুগের শেষে পৌঁছে গেছিলাম বলাই যেতে পারে। আমার তো ঘুরে দেখতে আর সমস্ত কিছু বেশ ভালো লাগলো। তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদম ভুলবে না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমি পাশে থাকার অনুরোধ করব। আর বন্ধুদের সাথেও কিন্তু প্রচুর শেয়ার করে দাও। যদি ব্লগটা দেখতে আজকের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি খারাপ লাগে তাহলে খারাপ লাগাটাও আমার সাথে প্লিজ তোমরা ভাগ করে নিও। এইবার তো বাড়ি ফেরার পালা। আসার সময়ও তো নদী পথে নৌকাতে করে এসেছিলাম, সেটা তো তোমাদের কিন্তু দুদিনের আগের ব্লগে শেয়ার করেছিলাম। আর কালকের ব্লগে শেয়ার করেছি বর্গভীমার ঠাকুর সম্পর্কে। যারা এখনো সেই ব্লগটা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। ওই ঠাকুরটা কোন ঠাকুরের অংশ, 51টা পীঠ মানে ওখানে ঠাকুরের কোন অংশ রয়েছে সবটাই আগের দিনের ব্লগে বলেছি। তো দিন দেখো ফিরতে ফিরতে আমরা প্রায় এই পাড়ে পৌঁছে গেছি। দুটো নৌকা দেখতে পাচ্ছি দাঁড়িয়েই রয়েছে একদম নদীর পাড়েতে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই পড়ন্ত বিকালে। খুব একটা রোদ ছিল না, প্রায় মেঘলা টাইপেরই হয়ে এসেছিল। ঘড়িতে বেজেছিল তখন প্রায় 3:30 4টে হবে। তাম্রলিপ্ত রাজবাড়িটার হাত ধরে কিন্তু ইতিহাসটাকে আবার একটুখানি ঘেঁটে দেখা গেল, আর অনেক কিছু কিন্তু সত্যিই আমি জানতেও পারলাম। আর এই রাজবাড়িটা কিন্তু 2004 সালে জাতীয় সৌধ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তখনকার দিনে নাকি মানে বর্তমানে যেটা এখন তমলুক মানে পূর্ব ভারতে সামুদ্রিক বাণিজ্য এবং জলপথের গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে ভূমিকা পালন করত। দেখো রাজবাড়ির সম্বন্ধে এত কিছু বলতে বলতে আমরা তো এই পারে পৌঁছেই গেলাম। পাটা তো ওনারা বাঁধছেন, ওটার ওপর দিয়েই কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে। দেন আজকের মতো টাটা। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।